এখানে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের এক জমিদার বাড়ি। এই গোটা অঞ্চল জুড়ে শাসন চালাতো এই জমিদাররা এখানে। এই বঙ্গের বেশিরভাগ জমিদাররা ছিলেন হিন্দু, কিন্তু আশ্চর্যজনকভাবে এই জমিদাররা ছিলেন মুসলিম সম্প্রদায়ের, যাদের পূর্বপুরুষরা এখানে এসেছিলেন আফগান থেকে। যে বাড়ি থেকে সমগ্র অঞ্চলকে শাসন করা হতো সময়ের স্রোতধারায়, আর সেখানে নীরবতা আর ধ্বংসের গল্প। বন্ধুরা দেখুন এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। দেখুন কি একটা বেহাল অবস্থা। এখানকার ইটগুলো দেখুন কত সুন্দর, এই ইটগুলো এখনো বোঝা যায় কত আভিজাত্যের ছাপ ছিল এখানে। এই যে দেখুন এই জমিদার বাড়ির ইটগুলো দেখুন, এই দেয়ালগুলো সব ফাটল ধরেছে। বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বুকে ঘুমিয়ে আছে দেলদুয়ার জমিদার বাড়ি। ভর দুপুর, সূর্যটা যেন মাথার উপরে দাঁড়িয়ে আছে, নির্মম তপ্ত, একটানা ঝলসে দিচ্ছে চারপাশ। এই নির্মম তপদহে হাঁপিয়েছি আমি, হাঁপিয়েছে জীবজন্তু। তবুও ইতিহাসকে বাস্তবে উপভোগ করার জন্য আমি ছুটে চলেছি গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল। এ যেন দেখতে নিরীহ এক গ্রাম। এই গল্পের সূত্রপাত ঘটে 18 কিংবা 19 শতকের মাঝামাঝি সময়। তখন ব্রিটিশ শাসন চেপে বসেছে এই মাটির বুকে, চারিদিকে শুধু জমিদারদের জয় জয়কার। তখন এই প্রভাবশালী পরিবারটি ব্রিটিশদের কাছ থেকে জমি ইজারা নিয়ে এই অঞ্চলে তাদের শাসন ও বসতি গড়ে তোলেন। তারপর ধীরে ধীরে এই গোটা অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা শুধু কর আদায় করে ছিলেন না, তারা ছিলেন সংস্কৃতিমনা এবং শিক্ষিত। তাদের হাতে নির্মিত হয় এই বিশাল রাজপ্রাসাদ, যা আজকে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। যদি আপনি এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ান, তবে আপনার মনে হবে আপনি যেন মুহূর্তেই কয়েকশো বছরে পিছিয়ে গেছেন, যেমনটা আমাদেরও মনে হয়েছিল। ঠিক এই বাড়িটি তৈরি করা হয়েছিল ইউরোপীয় ব্রিটিশ কলোনিয়াল ধাঁচে। এখানে ছিল বড় বড় খিলান দরজা, সুদীর্ঘ বারান্দা, যা কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গেছে। ইট আর চুন সুরকির গাঁথুনিতে তৈরি এই বিশাল অট্টালিকা একসময় ছিল এই অঞ্চলের গৌরব। এই জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামে পরিচিত ছিল। তবে এই জমিদার বাড়িটি কবে কিংবা কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই জমিদাররা ছিলেন মুসলিম সম্প্রদায়, যাদের পূর্বপুরুষরা এখানে এসেছিলেন আফগান থেকে। বন্ধুরা একটু ভেবে দেখুন, এখানে ছিল এক জমিদারের বসবাস, তার পুরো ফ্যামিলি সহ তার বংশ পরম্পরা এখানে জমিদারিত্ব করেছে। এখানে তাদের দাপট ছিল সর্বোচ্চ এই অঞ্চলে। সেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া তাদের জমিদারিত্ব আমি আজ আপনাদের দেখাতে চলে এসেছি। দেখুন কি অবস্থা, ভুতুরে একটি অবস্থা হয়ে গেছে। দেখুন এই বাড়িগুলো, যে বাড়িগুলোতে একসময় শত শত মানুষের আনাগোনা থাকতো কালের পরিক্রমায়, তা আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে। এই ভবনের পাশে রয়েছে এই জমিদারদের আরো একটি অংশ, আরো একটি বাড়ি, কিন্তু কর্তৃপক্ষের নিষিদ্ধতার কারণে আমরা সেখানে প্রবেশ করতে পারিনি। রনি ভাই, ভেতরে ঢুকতে না পেরে আপনার কেমন লাগছে? খুবই হতাশ আমি, খুবই হতাশ। এই ধরনের স্থাপনাগুলোতে আসলে ঢুকতে দেওয়া উচিত, কারণ এগুলি তো আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অনেক বছরের পুরনো ইতিহাস, যেগুলি আসলে আমাদেরও জানা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত। এই জন্য আসলে কিছুটা অংশ হলেও আমাদের যে ভিতরে প্রবেশ করতে দেওয়া উচিত। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ফাতেহদাদ খান গাজানভি লোহানী, তাদের পূর্বপুরুষরা আফগানিস্তানের গজনি থেকে আসার কারণে তাদের নামের শেষে গাজানভি লোহানী খেতাবটি ব্যবহার করতেন। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুইজন ছিলেন খুবই আলোচিত এবং স্বনামধন্য জমিদার, যারা ছিলেন দানবীর এবং উচ্চ শিক্ষিত ও ব্যবসায়ী। তারা হলেন আব্দুল করিম গাজানভি এবং আব্দুল হালিম গাজানভি। আব্দুল হাকিম খান গাজানভি ও করিমুন্নেসা খানম চৌধুরানীর সন্তান ছিলেন তারা দুইজন। তাদের মাতা করিমুন্নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, কবি বেগম রোকেয়া সাখাওয়াতের বোন। তখনকার সময় তারা ছিলেন সবচেয়ে উচ্চ শিক্ষিত। এই অঞ্চলের পথে প্রান্তরে হাঁটলে দেখা যায় এমন প্রাচীন আমলের সুন্দর সুন্দর মসজিদ, তার মধ্যে এই জমিদার বাড়ির মসজিদ অন্যতম। 1994 সালে আব্দুল করিম গাজানভি জমিদারি পরিচালনার ভার নেন। সেই সঙ্গে তিনি সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। সম্ভবত তখনই এই মসজিদের পূর্ণাঙ্গতা লাভ পায়। তবে মসজিদের বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এই মসজিদটি সম্পূর্ণ কড়ি ও শ্বেত পাথরে তৈরি। প্রায় 28% জমির উপরে নির্মিত এই মসজিদের দৈর্ঘ্য 55 ফুট এবং প্রস্থ 48 ফুট, সেই সঙ্গে এর উচ্চতা 25 ফুট। এর বাইরের দেওয়ালেও আকর্ষণীয় রয়েছে নানা নকশা। মসজিদের 3টি দরজা থাকলেও নেই কোনো জানালা। মসজিদের ভেতরের দেয়ালে কারুকাজ মুগ্ধ করবে যে কাউকে। 400-450 এই মসজিদ বয়স, মানে বছর। এখন জমিদার যারা ছিল সব মারা গেছে। এখন জমিদার ছেলে মেয়ে ওরা দেখাশোনা করছে এই মসজিদে। মানে ওরা ঢাকায় থাকে, তো ঢাকায় ওরা থাকে, মাসে বা বছরের মধ্যে 1-2বার আসে, ঘুরে ফিরে দেখে চলে যায়। আর ওই পাশে জায়গা আছে, ওই পাশে দেখাশোনা করা হয় নাই, তাই ওই পাশে বেশি কেউ যাওয়া আসা করে না, তাই ওই পাশে আবার খারাপ। আর ভিতরে দেখাশোনা করা হয়, লোক আছে, এই কারণে এই জায়গাগুলো একটু বেশি ভালো। এখানে কবর আছে, তো ওনাদের জমিদারদের কবরই। মানে এখানে জমিদারদের কবর আছে। হ্যাঁ, এই যে এই পাশে পূজা করলে দেখা যায়, সবার নাম লেখা আছে, কে কোন সালে মৃত্যুবরণ করেছে। ঢুকতে পারলে আপনারা দেখতে পারতেন। বন্ধুরা, শুনতেই পেলেন এই জমিদার বাড়ির কিছু ঐতিহাসিক কিছু সংক্ষেপে আমি এখানকার এক ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো তিনি যতটুকু জানে সংক্ষেপে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। তো আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এই জমিদার বাড়িতে আমরা প্রবেশ করতে পারিনি, কারণ এখানে প্রশাসনিক বাধা রয়েছে এবং জমিদারের পরবর্তী উত্তরাধিকার যারা রয়েছেন তারাও সেখানে নিষিদ্ধ করেছেন। তাই এই ঐতিহাসিক জমিদার বাড়িতে আমরা ঢুকতে পারিনি এবং আপনাদেরকে দেখাতে পারিনি। তাই যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। জমিদার আব্দুল করিম গজনভি তিনি ইংল্যান্ড থেকে এবং জার্মানি থেকে পড়াশোনা করেন। 1994 সালে তিনি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি ব্রিটিশ ভারত শাসন আমলে ব্রিটিশ সরকারের 2বার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট ও নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন। বন্ধুরা, এই জমিদার বাড়ির মসজিদের সামনে এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরের শানগুলোর অবস্থা দেখুন। কত বছরের, প্রায় 400 বছরের মসজিদ, সেই মসজিদের সামনের পুকুর। নিশ্চয়ই এই পুকুরটিও 400-450 বছরের হবে। সেই পুকুরের বাঁধানো শানটি আজ ভেঙে গিয়েছে। জমিদারও বিলীন হয়ে গিয়েছে এই দেশ থেকে। জমিদার নেই, জমিদারি প্রথা নেই, সেই জমিদাররাও মারা গিয়েছে, কিন্তু তাদের পুকুরটা এখনও স্মৃতি বহন করে এই এলাকার বুকে, এই অঞ্চলের বুকে ধারণ করে আছে। কিন্তু সব কিছু যেন কেমন বিলীন হয়ে যাচ্ছে, সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখুন, এই শানগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। হয়তো আর কিছুদিন পরে এর চিহ্নই থাকবে না। আর পুকুরের পানিও কেমন শুকিয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পুকুরের পানিও কেমন শুকিয়ে গিয়েছে। আব্দুল হালিম গজনভি বড় ভাইয়ের মতো উচ্চশিক্ষিত ছিলেন। তিনি ব্যবসা ও রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি দ্য মুসলমান এবং দ্য স্টার অফ ইন্ডিয়া পত্রিকা প্রকাশের সাথে জড়িত ছিলেন। এরা ঢাকা থাকে, তার স্ত্রী মারা গেছে, তার ছেলে আছে, সে সাহেবও মারা গেছে, অনেক ছেলে আছে, বউ আছে। এই ঢুকতে দেয় না কেন এখানে? ঢুকতে দেয় না, এখানে সিকিউরিটি রাখছে। ঢুকতে দেয় না, ঢুকলেও লোকজনে অত্যাচার করে, জিনিসপত্র চুরিদারি করে নিয়ে যায়। এই জন্য আব্দুল হালিম গজনভি বড় ভাইয়ের মতো ব্রিটিশ সরকারের কাছ থেকে 1935 সালে নাইট উপাধি পান। মৃত্যুর 4 বছর আগে তিনি কলকাতা থেকে দেলদুয়ার জমিদার বাড়িতে ফিরে আসেন এবং সেখানে 1953 সালে মৃত্যুবরণ করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদারদেরও পরিসমাপ্তি ঘটে। জমিদার বাড়ির এই ধ্বংসপ্রাপ্ত গেট আজও প্রমাণ করে এখানে বসবাস করত এক সভ্য শিক্ষিত জমিদার পরিবার।